ইনু স্টপ, লিমিট ক্রস করছো। নো আই এম নট। তোমাকে আমাকে স্বীকার করতে হলে আমার দাদানকেও স্বীকার করতে হবে। ইনু থার্ড পার্সন ঢোকাবে না আমাদের মাঝে, খবরদার। 14 গোষ্ঠীকে আমি ঢুকাবো। বিয়েটা শুধু দুজনের না, জড়িয়ে আছে দুটো পরিবার। আমি চেয়েছিলাম সবাইকে হাতে পায়ে ধরে মানিয়ে তোমাকে বিয়ে করতে, কিন্তু তুমি একটা গেম খেলে বিয়ে করলে আমায়। অবশ্য বাবা ঠিকই বলতো, পরিবারের মানে তুমি বুঝো না। কিছুক্ষণ তাকিয়ে রয় প্রীতম ইনুর দিকে, তারপর বলে, আর তুমি বোঝো? বুঝলে আমার বোনদের নিজের বোন মনে করতে তুমি। ওদের তুমি আমার স্বার্থ, মানে তোমার স্বার্থ অনুযায়ী আদর সম্মান দাও। এসব আমার চোখে পড়ে না? সারাদিন দাদান দাদান বলে নাচো, কই প্রণমীকে গিয়ে কখনো তো বোঝাও না একবারও যে প্রণ, আর ভয় নেই? ইনু খুব আহত হয়, বলল, আমি স্বার্থ অনুযায়ী ওদের ভালোবাসি? মাঝে মাঝে তাই মনে হয়। চুপ হয়ে যায় পুরোপুরি ইনু। প্রীতম বলতে থাকে, এনাফ হয়েছে ইনু। হ্যাঁ, আমি জোচ্চোর, তোমায় ঠকিয়ে বিয়ে করেছি, পাপ আমি করেছি। আর আমি আমার অপরাধে আমার বোনদের ভুগতে দেব না। আমি তোমাকে নিয়ে আলাদা হব। তোমার কষ্ট, তোমার দাদান এ বাড়িতে আসতে পারে না, তাই তো? আমাদের আলাদা সংসারে আর অবাধ বিচরণ থাকবে তার। আজ আপু আসুক, বিকেলে আমি ফ্ল্যাট দেখব। ইনু হতভম্ব হয়ে কাঁদো কাঁদো হয়ে বলে, আলাদা হব মানে? এই অ্যাপয়েন্টমেন্ট থেকে চলে যাব মানে? ও মা, তুমি জানো না তোমার জোচ্চোর ব্যাগাবন্ড হাজবেন্ড তার আপুর আশ্রয় থাকে। এই ফ্ল্যাট আপুর। তো এখানে কতদিন থাকবো? আমরা আলাদা হব। এতে তোমার মেজো দাদান রোজ তোমার কাছে আসতে পারবে, আর আমার বোনটাকে নিয়েও আমার টেনশন হবে না। বরফ ঠান্ডা গলায় বলে প্রীতম। কিন্তু ইনুর কষ্টের মাত্রা বাড়ছে। সে বসে পড়ে কাঁদল কিছুক্ষণ। প্রীতম কঠিন হয়ে দাঁড়িয়ে আছে আজ। দুপুর তখন 12:30। প্রেরণা এখনো ফেরেনি। সে শুদ্ধির স্কুলে প্যারেন্টস মিটিংয়ে আছে। এদিকে ইনু নিজের ব্যাগ গোছাচ্ছে। সে থাকবে না এখানে, অভিমান হয়েছে খুব। ব্যাগ গুছিয়েছে শান্তি নিয়ে চলে যাবে বলে। প্রীতম ওকে আটকায়। এসব কোন ধরনের পাগলামি? মাম্মা পাপার কাছে চলে যাব আমি, তুমি এখানে থাকো। আমার কিংবা আমার দাদানের জন্য বোনদের থেকে আলাদা হতে হবে না তোমার। ইনু, দিস ইজ টু মাচ। কোথাও যাবে না তুমি। আমি যাবই, ছাড়ো তুমি আমার হাত। প্রণবী আর মিস জেনি এসে ওকে আটকায়। প্রণবী তো কেঁদেই ফেললো। ভাবি, আপু আসুক না, ঠান্ডা মাথায় কথা বলে তোমরা। এভাবে যেও না, আঙ্কেল আন্টি কি ভাববে? ভাববে তাদের মেয়ে অযোগ্য, তাই সংসার করতে পারছে না। ভাবি, ভাবি, আমার কোনো অভিযোগ নেই তোমার কিংবা তোমার দাদানের প্রতি। ভাইয়া একটু রেগেছে, মানিয়ে নাও। আমি তো ঝামেলা করছি না, তাই না? আপুও তো করছে না, প্লিজ যেও না। ইনু চুপচাপ ওর হাতটা সরিয়ে দিল। যা দেখে প্রীতমের মেজাজ আরো বিগড়ালো। চেঁচিয়ে বলল, এতটুকু মেয়ে তোমাকে বুঝের কথা বলছে আর তুমি অবুঝের মতো করছো। বেশি বাড়াবাড়ি করছো, এক পাও তুমি বাইরে দেবে না। ইনু ঘুরে দাঁড়ায়। সে যাবেই। প্রীতম ওর হাতটা টেনে ধরল শক্ত করে। ধমকে বলল, ইনু। এক ঝটকায় ইনু ছাড়িয়ে নিল নিজের হাত। কান্না আর রাগ মিশ্রিত কণ্ঠে বলল, তুমি আমাকে টর্চার করছো প্রীতম। তৎক্ষণাৎ হাত ছেড়ে দেয় প্রীতম। মুহূর্তেই মুখটা ফ্যাকাশে হয়ে যায়। আহত গলায় বলে, স্বামী হিসেবে শাসন করছি, সেটা টর্চার হয়ে গিয়েছে। ইনু যেন একটা কথাও শুনতে চাইছে না। ব্যাগ রেখেই হন হন করে অ্যাপার্টমেন্ট থেকে বেরিয়ে যায়। মিস জেনি পেছন থেকে অনবরত ডাকতে থাকে, ও বৌমা দাঁড়াও। প্রণবী কাঁদছে নিশ্চুপ। প্রীতম মলিন মুখে দাঁড়িয়ে আছে ঠায়। পরপর মুখে ফুটে ওঠে চাপা রাগ। সে চায় না ফেরাতে ইনুকে। গেলে যাক, অনেক অবুঝপনা সহ্য করেছে, মানিয়ে নিয়েছে প্রীতম নির্লজ্জের মতো দিনকে দিন। এবার সবকিছু মাত্রা ছাড়িয়েছে। এবার বড়দের নিয়ে বসবে প্রীতম, তার শ্বশুর চাচা শ্বশুরদের নিয়ে বসবে। বোঝাতে হবে এই মেয়েকে, এর আচরণ ঠিক করতে হবে। প্রণবী বলল, ভাইয়া তুমি যাচ্ছ না কেন? গেলে যাক, আমাকে মানে একটু। একটা পাপ করেছি আমি, জানো, তাই এত ভুগছি। আমি আর পারছি না। ও বাড়ির বড়রা দেখবেন এখন বিষয়টা। আমার তাদের উপর ভরসা আছে। আর তুই ওই ইরফান এলে যদি দরজা খুলিস তো থাপ্পড় খাবি। দূরে থাকবি ওর থেকে। বাড়িতে তখন শুধুমাত্র ইরফানই ছিল। ইসমাম ইউনিভার্সিটিতে পড়ি ক্লিনিকে, ইহান পার্টি অফিসে। ইনু গেটে পা রাখা মাত্র আবারও পেট চেপে ধরলো কয়েক মুহূর্তের জন্যে। এই ব্যথাটা কিসের ব্যথা সে সেটাই বুঝতে পারছে না। পিরিয়ডের ব্যথা এটা নয়,
তার তলপেটের অনেকটা নিচে দুই পাশে ব্যথাটা হচ্ছে। আজ এই প্রথম হচ্ছে ব্যথাটা, আগে কখনো হয়নি। মাম্মাকে জানাতে হবে এটা। ইনু কাঁদছিল, ওকে দেখে বাড়ির হেল্পিং হ্যান্ড রাহেলা বলল, ছোট মামুনি, কাঁদতেছো কেন? ইসি মামুনির জ্বর কমেছে তো কিছুটা, নিউমোনিয়া ধরা পড়েছে, ডাক্তার দেখতাছে তো, কাইন্দো না। ইনু জবাব না দিয়ে চুপচাপ দোতলায় উঠল। ইরফান ফোন কানে চেপে ধরে কথা বলতে বলতে ঘর থেকে বেরোচ্ছিল। ইসির খবরটা নিল। হসপিটালে ফ্যামিলির কাউকে রাতে থাকতে দেওয়া হচ্ছে না, জ্বরও কমছে না। ইরফান ভাবছে সে একবার যাবে। ঠিক তখনই ইনুকে দেখে থমকায় ইরফান। ইনু কাঁদছে। প্রেরণা বাড়িতে ঢুকেই ইনুকে না পেয়ে চেঁচামেচি শুরু করে দিয়েছে প্রীতমের ওপর। তাই বলে যেতে দিবি? এই ভর দুপুরে মেয়েটা বাড়ি ছাড়লো, একটু কি বোঝানো যেত না? বুঝিয়েছি আপু, ইভেন প্রণও অনুরোধ করেছে। সে কি কারো কথা শুনে? আমাকে বলল আমি টর্চার করছি। প্রেরণা ঘামছে। এখন ইসমাম মির্জা এটা নিয়ে আরেকটা ইস্যু তৈরি করলে প্রেরণার বলার কিছুই থাকবে না আর। ভাইয়ের দিকে তাকিয়ে প্রেরণা বলে, একজন অবুঝ হলে আরেকজনকে একটু বেশি ধৈর্যশীল হতে হয়। বিয়েটা কোনো ব্যবসায়িক চুক্তি না, যৌথ মালিকানার ব্যবসা না যে বনিবনা হলো না ফটাফট চুক্তি ক্যান্সেল। অনেক অপশন আছে প্রীতম, খুব এফোর্ট দিতে হয় এই সম্পর্কে। আমি তোকে ছাড়বো না আপু, ওকে একটু স্পেস দিলাম, যদি একটু নিজে থেকে বোঝে আর কি। তাছাড়া এইবার আমার ও বাড়ির লোকের হেল্প লাগবেই ইরফানের ব্যাপারে। ইরফানের ব্যাপারে? ইরফান তালাক দেবে প্রণকে। প্রেরণা আশ্চর্য হয় ভাইয়ের কথায়, বলে, ধর্মীয়, আইনি, সামাজিক, পারিবারিক কোনো অস্তিত্বই নেই। ইভেন প্রণমী স্বীকার করে না বিয়েটা। তালাক কি হবে? কি আবার বকছিস তুই? বকছি না, আমার মনে খচখচানি আছে, সেটা দূর করব। ইসি আপু অসুস্থ, শামিন আঙ্কেল আর ইলহাম আঙ্কেল ঢাকা ফিরুক, তুমি কথা বলবে। আমি প্রণর তালাক চাই। প্রেরণা চুপ হয়ে যায়। প্রীতম ঘরে ঢুকে শ্বশুরকে কল করতে, তার শ্বশুরের সাথে কথা বলতে হবে। ইনু পৌঁছিয়েছে কিনা সেটা জানতে হবে। আমাকে গালি দিয়েছে? শান্ত হয়ে বসে বোনকে জিজ্ঞেস করে ইরফান। ইনু কাঁদতে কাঁদতে বলে, রাগের মাথায় দিয়েছে, কিন্তু আমি মানতে পারছি না। ইরফান চুপচাপ বোনকে কিছুক্ষণ দেখে। বাড়িতে তখনও কেউ ফেরেনি, ওরা দুজনেই ছিল। ও কি তোর গায়ে হাত তুলেছে? ঠান্ডা গলায় জানতে চাইল ইরফান। না। তবে কেন বললি টর্চার করেছে? ওটা টর্চারই। একটু বুঝতে চাইলো না আমাকে, বলে দিল আমি ওর বোনদের ভালোবাসি না, অথচ আমি এশিয়াপুর থেকে কম কিছু ভাবি না ওদের। একটা লম্বা শ্বাস ফেলল ইরফান, বলল, তুই এখানে এসেছিস কেন? তোর ডিভোর্স চাই ওর থেকে? ইনু কেঁদে ফেলল। কি সব বলছো দাদান? ডিভোর্স কেন চাইবো? আমি তো কষ্ট পেয়ে এসেছি, চলে যাব কখনো? ইনু কাঁদতে থাকে। তার ইচ্ছে করছে দেওয়ালে মাথা ঠুকতে। শরীরে এক ব্যথা শুরু হয়েছে আর সে করছে পাগলের মতো আচরণ। তার কি হচ্ছে কে জানে। ইরফান ক্রন্দনরত বোনকে দেখে ম্লান হেসে বলে, ওকে খুব ভালোবাসিস? হুম থাকতে চাস ওর সাথে? হুম তুই মানছিস আজকের তর্কাতর্কিতে তোরও ভুল ছিল? হুম তবে এখানে বসে থাকলে কোনো সমাধান হবে না, উল্টো ছোট মা অসুস্থ হবে এসব জানলে, আর ছোট বাবা তোর প্যারের প্রীতমের ওপর চড়াও হবে। ইনু কেঁদে ফেলল, বলল, আমি জানি না দাদা আমি কি করব। ইরফান উঠে দাঁড়ায়। ঘরে গিয়ে গায়ে একটা শার্ট চাপিয়ে এসে বোনের হাত ধরে বলে, আয় আমার সাথে। বাড়িতে কেউ ফেরার আগেই ইরফান ইনুকে নিয়ে বেরোলো। ইনু বারবার জানতে চাইছে কোথায় যাচ্ছে তারা। ইরফান গাড়ি চালাচ্ছে ফুল স্পিডে। গাড়ি গিয়ে থামছে রোজ গার্ডেন অ্যাপার্টমেন্টের সামনে। পেটে ব্যথাটা বাড়ছে ইনুর। ইরফান ওকে নিয়ে ফ্ল্যাটের দরজার সামনে দাঁড়িয়ে কলিং বেল টিপল। ইনু পেট চেপে ধরে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। দরজা খুলল প্রীতমই। তার পিছনে এসে দাঁড়িয়েছে প্রেরণা। এপাশে ইরফান দাঁড়িয়ে শান্ত চোখে তাকিয়ে আছে প্রীতমের চোখে। তারপর বলে, ওর আচরণ বরাবরই এমনই ছিল, একটু অবুঝ, কিন্তু বোঝালে ঠিক বুঝে যায়। ও কোনো সিদ্ধান্ত নিতে পারে না, কোনো কিছু গভীর করে ভাবতেও পারে না, একটু খামখেয়ালি। এসব তুই জেনেই এগিয়েছিলি, বিয়ে করেছিলি, তোকে তো এসব আমৃত্যু সহ্য করতে হবে, যদিও পুরোপুরি বুঝতার হয়ে যায় তবুও। কারণ ওর ধাতটাই এমন, যেমন আমার ধাত বদমাইশি করা। বাট স্টিল শি ইজ সরি ফর টুডে।
প্রীতম ফ্যাল করে ইনুকে দেখছে। ইনুর মুখটা অস্বাভাবিক মলিন। প্রীতমের পেছনে দাঁড়িয়ে প্রেরণাও দেখছিল ওদের। ইরফান থেমে আবারও বলতে শুরু করে। শি ইজ রিয়েলি ভেরি সরি। আবারও একটু থেমে ইরফান চেঁচিয়ে উঠল, অ্যান্ড উই আর সরি, সরি ফর এভরিথিং। প্রেরণা ভাবলেশহীন মুখে শুধু দেখছে। প্রণবী ইরফান মির্জার কণ্ঠস্বর পেয়ে ধীর পায়ে হেঁটে ড্রয়িং রুমে এলো। ইরফান ইনুর দিকে তাকিয়ে গম্ভীর কণ্ঠে বলে, নিজের ঘরে যাইনু। ইনুর ব্যথাটা আচানক বেড়েছে। ধীরে ধীরে মাথা তুলে সে প্রীতমকে দেখল। প্রীতম ওর দিকেই তাকিয়ে আছে। দাদানের দিকে এক পলক তাকিয়ে ইনু পা বাড়ায় সামনে। হঠাৎ করে পেটে এমনভাবে মোচড় দিয়ে উঠল তার, ইনু আর সইতে পারল না। ঘাম ছেড়ে দিয়েছে শরীর থেকে। তীব্র যন্ত্রণায় অতিষ্ঠ হয়ে ইনু জ্ঞান হারিয়ে লুটিয়ে পড়ল মেঝেতে। ওর দিকে বোকার মতো কয়েক সেকেন্ড তাকিয়ে রইল প্রীতম, ইরফান। তারপর দুজনেই ইনু বলে চেঁচিয়ে উঠে তড়িৎ এসে ধরল ইনুকে। ইনু অচেতন ছিল মাত্র 1.5 মিনিট। প্রেরণার কোলের উপর ইনুর মাথাটা রাখা। ইরফান অ্যাম্বুলেন্স ডেকে নিল। প্রীতম ইনুকে আগলাতে ব্যস্ত। তখন ইনু শুধু চেঁচিয়ে যাচ্ছে, আপু আমার ভীষণ কষ্ট হচ্ছে, আমার মনে হচ্ছে আমি মরে যাব। প্রীতম আমার এমন লাগছে কেন? যন্ত্রণার তোড়ে ঠিকমতো কিছু বলতেও পারছে না সে। ব্যথাটা সবসময় এত জোরালো থাকছে না, হঠাৎ এসে ধাক্কা দিচ্ছে। তখন মিনিটের জন্য জ্ঞান হারিয়ে ফেলছে সে। আবার চেতনা ফিরলে সেই চিৎকার। প্রণবী চুপচাপ দাঁড়িয়ে কাঁদছে। এমনভাবে চেঁচাচ্ছে ইনু কেউ আর স্থির হয়ে থাকতে পারছে না। ডক্টর রুকাইয়া পরি মেয়ের হাত ধরে রেখেছে। তাকে দেখাচ্ছে খুবই শান্ত, তবে আদতে তা নয়। ভিতরটা তার ছিঁড়ে খুঁড়ে যাচ্ছে এক ভয়াবহ আশঙ্কায়। ইনু পেটে হাত চেপে চেঁচিয়েই যাচ্ছে, মাম্মা আমি মরে যাচ্ছি, মাম্মা আমি মরে যাচ্ছি। রেডিওলজি বিভাগের ওয়েটিং রুমে উপস্থিত প্রীতম, ইসমাম, ইহান, ইরফান, প্রেরণা, প্রণবী, শুদ্ধ এবং মিস জেনি। ওরা সবাই শুনছে ইনুর সেই আর্তনাদ। রেডিওলজি বিভাগের প্রধান ডক্টর নাফিসা তার কাজটা করতে পারছিলেন না ঠিকঠাকভাবে। তিনি পরীকে বললেন মেয়েকে ধরতে। পরী ধরতেও পারছিল না। নির্বাক হয়ে দেখছে মেয়ের তরপারি, যেন ধরলে মেয়েটা আরো কষ্ট পাবে, তাই ধরছেন না। দুজন নার্স এসে ধরলে সে বলল, একটু আস্তে ধরো। মনিটরের দিকে দৃষ্টি নিবদ্ধ পরীর। ইনুর পেট থেকে ট্রান্সফিউজার সরিয়ে নিতে নিতে নাফিসা পরীর দিকে তাকিয়ে বলল, ওর এমার্জেন্সি ডিএনসি প্রয়োজন। পরিয়াপা আপনি করবেন এটা নাকি মারুফা আপাকে বলবো? পরী যেন শুনছে না কিছু। ঝাপসা চোখে মেয়েকে দেখছে। ইনু ব্যথার তোড়ে চেঁচিয়ে বলছে, মাম্মা কি হয়েছে আমার? ডিএনসি মানে কি বলছে নাফিসা আন্টি? কথাটা ঠিকভাবে বলতেও পারেনি। এর মাঝে জ্ঞান হারায় ইনু। পরে খুব শান্ত নার্স দুটোকে বলল, ওকে কেবিনে নিয়ে কোমরে ইনজেকশন দুটো দিয়ে দাও, আমি আসছি। ট্রলিতে করে অচেতন ইনুকে আনা হচ্ছে দেখে সবাই তড়াক করে লাফিয়ে উঠে দাঁড়ায়। ছুটে যায় ইসমাম, মির্জা, প্রীতম। গিয়ে প্রথমে প্রীতমই ধরল ইনুর হাত। ওকে যেতে দেখে ইরফান, ইহান কেউই এগোলো না ওদের কাছে। প্রীতমের গলা কাঁপছিল, জানতে চাইল, কি হয়েছে? স্যার রুকাইয়া ম্যাম আসছে, আমাদের যেতে দিন। পেশেন্টকে 2টো ইনজেকশন দিতে হবে, প্লিজ কেবিনে ঢুকবেন না কেউ কিছুক্ষণ। ইনুকে নিয়ে চলে গেল ওরা। এদিকে উৎকণ্ঠায় মলিন সকলের মুখ। ইসমাম ছটফট করছে পরীকে দেখে। পরী হাতে গ্লাভস পরে নিতে নিতে ক্লান্ত ভঙ্গিতে হেঁটে আসছিল। ইসমাম চেঁচিয়ে উঠল, হয়েছেটা কি আমার মেয়ের? এক পলক স্বামীর দিকে, এক পলক জামাইয়ের দিকে তাকিয়ে পরী নিস্তেজ কণ্ঠে বলল, ইনকমপ্লিট অ্যাবর্শন, ফেটাসের বয়স 5 সপ্তাহ। ওখানে উপস্থিত প্রত্যেকে শুধু চেয়ে চেয়ে দেখল পরীকে। পরী খুবই শান্ত। প্রীতম শাশুড়ির মুখের দিকে কয়েক মুহূর্ত তাকিয়ে থেকে ছুটে যায় ইনুর কেবিনে। ইসমাম সহ বাকিরা ধপ করে বসে পড়ে বেঞ্চিতে। শুদ্ধ কিছু করুণ কণ্ঠে মায়ের কাছে জানতে চাইছে, মাম্মা, মামি মনির কি হয়েছে মামা? বান্দারবানে খবরটা পৌঁছিয়েছে বিকেল 5:30 নাগাদ। আলো আর ঋতু হিমশিম খাচ্ছে। কি করবে না করবে বুঝে উঠতে পারছিল না। দুটো মেয়েই এতটা অসুস্থ।
ইসির ট্রিটমেন্ট চলছে হসপিটালে। পুরোপুরি সুস্থ না হলে ডক্টররা ছাড়বেন না। বইয়ের এসে শ্বশুর আর চাচা শ্বশুরকে বলল, আপনারা দুজন থাকুন এখানে, দুজন ওখানে যান। বইনের কথা মেনে ইলহাম আর ঋতু রওনা দিয়ে দিয়েছে তখনই। ইনুকে ওটিতে নিয়ে যাওয়া হবে সন্ধ্যা 7টা নাগাদ। আপাতত ব্যথানাশক ইনজেকশন দেওয়া হয়েছে, হাতে ক্যানুলা পরিয়ে দুটো স্যালাইন সংযুক্ত করা হয়েছে। প্রীতম চুপচাপ এগোচ্ছে, তাকে দেখাচ্ছে উদ্ভ্রান্তের ন্যায়। এগোতে এগোতে চশমা খুলল, চোখটা কেমন করছে তার। ঠিক ইনায়ার বেডের পাশে যখন দাঁড়ালো, দেখতে পেল আধো অচেতন মেয়েটা চুপচাপ পিটপিট করে তাকাচ্ছে। প্রীতমের বুক কাঁপছে। মলিন মুখে দেখছে ইনুকে, ইনুও দেখছিল। হঠাৎ অস্ফুটে বিড়বিড় করলো, খুব কষ্ট হচ্ছে প্রীতম। বলতে বলতে চোখ থেকে পানি ঝরালো। প্রীতম তৎক্ষণাৎ ওর দিকে ঝুঁকে ওর মাথায় হাত বুলিয়ে দিয়ে নরম গলায় বলল, সেরে যাবে, একটু সহ্য করো। মনে কষ্ট হচ্ছে প্রীতম। তুমি জানতে, আমাকে জানাওনি কেন? ব্যাকুল হয়ে জানতে চায় প্রীতম। ইনু কেঁদে বলল, আমি এটাও জানতাম না প্রীতম, বিশ্বাস করো। যখন থেকে জেনেছি তখন থেকে কষ্ট হচ্ছে। আমার বাচ্চা। কান্নার দমকে কথা বেরোচ্ছে না, শ্বাস বন্ধ হয়ে যাবে এমন। প্রীতম ওর মাথার কাছে বসে মাথাটা নিজের কোলের ওপর রেখে বলতে লাগলো, এটাই হয়তো পরিকল্পনা ছিল আল্লাহ রিনু, এমন করো না। প্রীতমের হাতটা আগলে ধরে কাঁদছে ইনু। ব্যথা একেবারে কমে গিয়েছে ইনজেকশন দুটো দেওয়ার পর। এরপর সন্ধ্যা 7টায় ওটি। কাঁপা কাঁপা ডান হাতটা ইনু নিজের পেটে রেখে অঝোর ধারায় চোখের পানি ফেলতে থাকে। প্রীতমকে সান্ত্বনা দিতে পারছে না, সে নিজেই সান্ত্বনা পাচ্ছে না খুঁজে। এমন একটি যন্ত্রণাদায়ক মুহূর্ত, তার পুরুষ মনটাও ক্ষান্ত হতে পারছে না। কিভাবে হলো? হলোই যখন, এমন করে কেন হলো? কেনই বা সে চলে গেল? কেন দিয়ে গেল মাকে এত যন্ত্রণা? এই প্রশ্নগুলোর উত্তর সে খুঁজে পাচ্ছে না। প্রীতম ইনুকে আগলে নিয়ে চুমু খেয়ে বলল, কাঁদে না এমন করে, আমরা জানলে জান দিয়ে ওকে আগলাতাম না বলো? ও তো জানালো না আমাদের, জানিয়ে আসেনি আমাদের। তোমার কোনো দোষ নেই, তুমি এভাবে কেঁদো না। সেটাই প্রীতম, আসলে আমি খুব অযোগ্য, যে একটা অযোগ্য মেয়ে মাম্মা পাপার, অযোগ্য বউ তোমার। সেজন্য আল্লাহ ভেবেছেন আমি অযোগ্য মা হব হয়তো, তাই ওনার উপহার উনি ফিরিয়ে নিয়েছেন। হু হু করে কাঁদছে ইনু। প্রীতমকে ধরে রেখেছে চুপ করে। এতক্ষণ পরই কেবিনের দরজার কাছে এসে দাঁড়িয়েছিল। মেয়ের কথাগুলো শুনে চুপচাপ চলে যায় কেবিনের দরজা থেকে। কেবিনের বাইরে বসে আছে বাকিরা। এক পার্শ্বে মির্জা পরিবার থেকে ইসমাম, ইহান, ইরফান, বিপরীত পার্শ্বে আহসান পরিবারের লোকগুলো। প্রণবী চুপ করে আপুর পাশে বসে আছে মাথা হেঁট করে। ইহান প্রণবীকে দেখে এক পলক নিজের ভাইয়ের দিকেও তাকায়। তার হুট করে মাথায় প্রশ্ন এলো, ইরফান ইনুকে নিয়ে প্রেরণাদের বাড়িতে কি করছিল? কিন্তু পরিস্থিতি বিবেচনায় চুপ করে আছে। ইরফান মাথা নিচু করেই বসে আছে, দৃষ্টি তার মেঝেতে নিবদ্ধ। শুদ্ধ এত কিছু বোঝে না। সে ইহানকে দেখেই ইহানের সাথে হাই হ্যালো করতে ব্যস্ত। ইহান মলিন হাসে বাচ্চাটাকে দেখে। একটা সময় সে প্রেরণাকে ছেড়ে এসে ইহানের কোলে চড়ে বসলো তার অভ্যেস মতো। প্রেরণার মুখে ছেয়ে যায় অপ্রস্তুত ভাব। শুদ্ধ তখন ইহানের সাথে তার নতুন সুপারম্যানের ঠ্যাং ভেঙে যাওয়ার আলাপ পারতে ব্যস্ত। প্রেরণা ধমকে ওঠে, শুদ্ধ শুদ্ধ এদিকে এসো, বিরক্ত করো না ওনাকে। ইহান কপাল কুঁচকে প্রেরণার দিকে তাকায়, বলে, ওকে এভাবে ধমকাচ্ছেন কেন? এটা হাসাহাসি করার সময় না, ওকে পরিস্থিতি বুঝতে হবে। বিরক্ত হয়ে ইহান বলে, সিরিয়াসলি? ও একটা বাচ্চা, যেখানে আমরা বড়রাই পরিস্থিতি বুঝি না সেখানে ও বুঝবে? প্রেরণা চুপ হয়ে যায়। সে আসলে পছন্দ করছে না ছেলেটা ইহান তাজওয়ারের এত গা ঘেঁষা হোক। ইহান প্রেরণার অভিব্যক্তি বুঝল, কিন্তু এই সময়ে এমন আচরণ করলো শুদ্ধের সাথে, তাও তার কোলে চেপে বসার জন্যে। এজন্য ভীষণ ইগো হার্ট হলো ইহান তাজওয়ারের। সে জেদ করে শুদ্ধকে আরেকটু মিশিয়ে নিল নিজের সাথে এবং প্রেরণাকে দেখিয়ে শুদ্ধকে 3-4টে চুমু খেয়ে বুঝিয়ে বলল, আজ একটু কম কথা বলি বাচ্চা, মামিমণি অসুস্থ, চলো আমরা ওর জন্য প্রে করি আল্লাহর কাছে।
শুদ্ধ ইহান আঙ্কেলের কথায় মাথা নেড়ে চোখ বন্ধ করে প্রে করতে লাগলো। ইহান তাকায় প্রেরণার দিকে। প্রেরণা মাথা নিচু করে নেয়। ইরফান তখন শান্ত চোখে দেখতে থাকে ইহান প্রেরণাকে। ওদের দুজনকে দেখে এক পলক প্রণমীর দিকে তাকায় ইরফান। এক কোণে কেমন গুটিসুটি মেরে বসে আছে মেয়েটা। ইরফান হঠাৎ বলে উঠল, আই এম সরি, বাট এখানে এতজনের থাকার দরকার নেই সম্ভবত। ইহান বলল, কেন, তুই বাড়ি যেতে চাস? না, বাচ্চা বা অসুস্থ লোক যেমন শুদ্ধ, মিস জেনি, তাদের দুজনের কথা বলছিলাম। প্রণবীর নামটা ইরফান মুখে নিল না। ইহান মাথা তুলে দেখল মিস জেনিকে। ভাইয়ের ওপর কিঞ্চিত খুশি হলো ওর ভদ্রতা জ্ঞান দেখে। তারপর প্রেরণাকে বলল, মিস জেনি, প্রণমী, শুদ্ধ এদের বাড়িতে পাঠিয়ে দিন, বুঝলেন? প্রণবী যেতে চাইল না। ভাবির খবরটা না নিয়ে সে কোথাও যাবে না। প্রেরণা বুঝলো কথাটা ফেলে দেওয়ার মতো নয়, তাই আদেশ করলো প্রণবীকে যেতে। কিন্তু প্রণবী গেলই না। অতঃপর এক প্রকার জোর করে শুধুমাত্র শুদ্ধ আর মিস জেনিকে পাঠিয়ে দিল প্রেরণা। মির্জা বাড়ির গাড়ি এসে নিয়ে গেল ওদের। খানিক বাদে প্রীতম এলো কাহিল ভঙ্গিতে। পুরোপুরি বিধ্বস্ত অবস্থা তার। এসে ওয়েটিং রুমের এক কোণে চুপচাপ মাথা নিচু করে বসলো। ইসমাম ছিল প্রীতমের মুখোমুখি। হাঁপাচ্ছে লোকটা। খুব বড় একটা ধাক্কা পেয়েছে মেয়েকে নিয়ে আবারও। প্রীতমকে দেখে খুব রাগ চাপলো মাথায়। পরি সার্জিক্যাল পোশাক পরে ইসমামের পাশে এসে দাঁড়াতেই হাঁপাতে হাঁপাতে ইসমাম বলল, খুব বিয়ে করবে, সংসার করবে, পড়াশোনা করবে, এই করবে, সেই করবে, আরো কত কিছু করবে তোমার মেয়ে। করছে না? দেখছো, করছে না? প্রীতম চুপ করে আছে। প্রেরণা, ইহান, ইরফান ঘাড় ঘুরিয়ে দেখতে লাগলো ইসমামকে। ইসমাম বলতে লাগলো, কি হাল করে ছেড়েছে নিজের। এসব নিয়ে কিছু তো বলতেও পারবো না, কারণ আমার বলার দিন ফুরিয়ে গিয়েছে। কারণ আমি তাকে বুঝি না, তাকে বোঝে তার স্বামী। পরি চুপ করিয়ে দিল ইসমামকে। থামবেন আপনি? যা হয়েছে একটা দুর্ঘটনা, আল্লাহকে ডাকেন আমার মেয়েটা যেন শক্ত থাকে। আমি তো থেমেছি বহু আগেই পড়ি। মেয়ে যখন থেকে নিজের জীবন থেকে আমার মতামতের গুরুত্ব কমিয়ে দিয়েছে, তখনই থেমেছি। কথাগুলো বলতে বলতে ইসমাম একটা দীর্ঘশ্বাস ফেলে। প্রীতম আর একটা কথাও বলেনি শ্বশুরের কথার বিপরীতে। সেই যে নীরব হয়েছে, নীরবতা ভেঙেছে ইনুকে ওটি থেকে বের করার পরে। এবারেও সবার আগে ছুটে গেল প্রীতম। ইনুর শরীরটা অবশ ছিল তখন অ্যানেস্থেসিয়ার প্রভাবে। স্যালাইন চলছিল। প্রীতমকে হুড়মুড় করে ঢুকতে দেখে বাকিরা কেউ পা বাড়ায়নি ওদিকে। ইসমামও না। সে শুধু চোখ মুখ কঠিন করে বসে একটা সিদ্ধান্ত নিয়ে নেয়। প্রীতমকে দেখেই ইনু নড়ে ছুড়ে উঠতে চায়। প্রীতম ওকে থামিয়ে দিল। চুপ করে থাকো। আমি কি বেঁচে আছি? ক্লান্ত আর ক্ষীণ স্বরে বলল ইনু। এখনো একটা ঘোরের মধ্যে আছে সে। ওটিতে কি হয়েছে তার স্পষ্ট মনে নেই কিছুই। একটা টাইম লুপে আটকে ছিল যেন। আছো? শান্ত জবাব প্রীতমের। ইনু বড় বড় শ্বাস নিয়ে প্রীতমের দিকে তাকিয়ে বলে, প্রীতম, হুম। আমি সরি, আর ঝগড়া করব না। এটা কতবার বলবে? যতবার তোমার সাথে ঝগড়া করব তারপরে ততবার। ইনু কাঁদছে হু হু করে। প্রীতম ওর বেডের পাশে বসে চুপচাপ ওকে দেখছে। কালো মোটা ফ্রেমের চশমার নিচে ছলো ছলো দুটি চোখ। ইনু বলল, তুমি ওর জন্য কষ্ট পাচ্ছ তাই না? মাথা নাড়ল প্রীতম। বলল, আমার শুধু মাথায় একটা কথাই ঘুরপাক খাচ্ছে, আমি বাবা হতে যাচ্ছিলাম ইনু। দু চোখ বন্ধ করে নেয় ইনু। কিছুক্ষণ ফোপানির মতো আওয়াজ বের হয়। তারপর নিজেকে সামলে নিয়ে বলে, এখান থেকে আমাকে বাড়িতে নিয়ে চলো। থাকতে চাই না এখানে আমি। সুস্থ হও আগে। আপু কোথায়? প্রণ কোথায়? আছে। আবারও লম্বা একটা শ্বাস ফেললো ইনায়া। প্রীতম, আমি আলাদা হতে চাই না। আমি তোমার বোনদের থেকেও তোমাকে আলাদা করতে চাই না। এমন ইন্টেনশন নিয়ে আমি তোমার লাইফে আসিনি। ইনু, তুমি ঠিক নেই। এসব তুমি সুস্থ হলেও বলতে পারবে, আমরা তখন আলোচনা করব। মনটা সবকিছু মিলিয়ে বিতৃষ্ণা হয়ে আছে। খানিক বাদে আবারও বলল, ও যদি থাকতো তুমি খুব খুশি হতে তাই না? ও আমাদের বেবি হতো প্রীতম। একটার পর একটা প্রসঙ্গ টেনে হাহাকার করছিল। প্রীতম ওকে সান্ত্বনা দিতে পারছিল না। কি সান্ত্বনা দেবে? ঝুঁকে ইনুর দিকে তাকিয়ে মাথায় হাত বুলিয়ে বলল, তোমার বেবি চাই। 6 মাস পরে আমরা চেষ্টা করব। তুমি পড়াশোনা করবে, বেবিটা আমি পালবো। মনকে শান্ত করো ইনু।
দু চোখ বন্ধ করে নেয় ইনু। তরপাচ্ছে সে। প্রীতম আর অপেক্ষা না করে বেরিয়ে এসে পরীকে বলে, মা, ওকে ঘুমের ইনজেকশন দিয়ে দিন। ইহান ইরফান উঠে দাঁড়ায় বোনকে একটিবার দেখে আসবে বলে। এদিকে ইসমাম ফোন কল রিসিভ করতে করতে হাঁপিয়ে উঠেছে সবার খুব দুশ্চিন্তা হচ্ছিল। পরে মেয়েকে সামলে মনকে শক্ত করে চলে যায় দুটো পেশেন্টকে নর্মাল ডেলিভারি করাতে। সে যে ডাক্তার, তার ফুরসত কই একটু অসুস্থ মেয়েটার মাথার কাছে বসার। রাত 12টা তখন। আবার ওয়েটিং রুমে ঝিমুচ্ছিল সবাই, কারণ এই বাড়ি যাওয়ার তারা। ইসমাম দু চোখ বন্ধ করে হেলান দিয়ে বসে আছে। ইনুকে তখন খাবার দেওয়া হয়েছে, রং চা এবং বিস্কিট। প্রেরণা উঠে গেল ভাইয়ের বউকে খাওয়াতে। পেছন পেছন প্রীতমও গেল। প্রণবী ইসমামের পাশে বসেছিল। কিছুক্ষণ বসে থেকে উঠে দাঁড়িয়ে অহেতুক পায়চারি করছিল একটা নির্দিষ্ট গণ্ডির মধ্যে ছড়ি নিয়ে। দূরে কোথাও যাচ্ছিল না। ইরফান তাকিয়ে দেখছে ওর কর্মকাণ্ড। হুট করে একটা চেয়ারের সাথে ধাক্কা খেয়ে ছড়িটা ছিটকে দূরে পড়ে যায়। আশেপাশে ইহানও ছিল না। আলো স্বামীনের সাথে কথা বলতে একটু দূরে চলে গিয়েছিল। প্রণবী বোকা মনে গিয়েছে পুরো। ভয়ার্থ কণ্ঠে ইসমামকে ডাকলো, আঙ্কেল, আঙ্কেল। ইসমাম শুনতে পায়নি। সে কপালে হাত ঠেকিয়ে ঝিমুচ্ছে। একটি লম্বা শ্বাস ফেলে উঠে দাঁড়ায় ইরফান। ওর কাছে এসে ছড়িটা তুলে বাড়িয়ে দিয়ে বলে, ধরো। প্রণবী চমকে ওঠে। ইরফান শান্ত স্বরে বলে, ভাবির জন্য একটা জায়গায় চুপ করে বসে থেকেও প্রে করা যায়, আমরা যেমন করছি। এভাবে ছোটাছুটি করার মানে নেই। প্রণবী ছড়ি নিয়ে ঘুরল। ইরফান গম্ভীর হয়ে বলল, 4 কদম এগিয়ে ডানে যাও, বেঞ্চিতে বসো। প্রণবী চুপচাপ তাই করলো। আবারও গিয়ে চুপ করে বসে রইল। ইসমাম মির্জা ইনুকে হসপিটাল থেকে ডিসচার্জ করিয়েছে পরের দিন বিকালেই। গোটা রাত হসপিটালে ছিল পরি আর প্রীতম। প্রেরণা প্রণবীকে নিয়ে বাড়িতে ফিরেছিল রাত 2টো নাগাদ। ইহান আর ইরফানও তখনই শান্তিনীরে ফিরেছিল। ইনু সুস্থ মোটামুটি, কোনো ধরনের জটিলতা নেই আপাতত। ডিএনসির ধাক্কায় শারীরিক দুর্বলতা যা একটু আছে সারতে খানিকটা সময় নেবে। মির্জা বাড়িতে ফিরেছে ঋতু ইলহাম। ইনু উদ্গ্রীব হয়েছিল বাড়িতে যাওয়ার জন্যে। হসপিটালের এই আকাশি সাদা ডেকোরেশন আর মেডিসিনের ঘ্রাণ তাকে একটুও স্বস্তি দিচ্ছিল না। সে চাচ্ছিল বাড়িতে ফিরে নিজের ঘরে ঢুকে বিশ্রাম নিতে, একটু প্রীতমের সাথে সময় কাটাতে। কিন্তু হতবাক হলো ইনু যখন শুনল সে প্রীতমের সাথে যাচ্ছে না, তাকে শান্তিনীরে নিয়ে যাওয়া হবে। সকালে ইসমাম মির্জা এসে এই খবরটা দেওয়ার পরে ইনু হতভম্ব হয়ে বলল, কেন পাপা? আমি ও বাড়িতে কেন যাব? আমি আমার বাড়িতে যাব। যাবে, কারণ তোমার এখন যে কেয়ারটুকু প্রয়োজন সেটা তোমার মাম্মা মেজমা ছাড়া কেউ দিতে পারবে না, বুঝেছো? কিন্তু পাপা, ও বাড়িতে প্রীতম আপু আর মিস জেনি। চুপ করো, বাড়তি একটা কথাও আমি শুনতে চাই না। কেবিন ছেড়ে ইসমাম বেরিয়ে গেলে ইনু প্রীতমের দিকে তাকায়। প্রীতম চুপচাপ একপাশে দাঁড়িয়ে ছিল। সে সেই রাত থেকে না শ্বশুরের মুখোমুখি হয়েছে না কথা বলেছে। ইনু প্রীতমকে বলল, প্রীতম, তুমি পাপাকে কিছু বলছো না কেন? প্রীতম, আমি বাড়িতে যাব। প্রীতম নিশ্চুপ। ইনু কেঁদে দিয়ে বলল, প্রীতম, তুমি রেগে আছো না ওই ব্যাপারটা নিয়ে? আমি যাব না শান্তিনীরে। তখন তো আমি রেগে চলে গিয়েছিলাম, থাকতাম না, বিশ্বাস করো। চলে আসতাম আমি দাদার না নিয়ে গেলেও। প্রীতম তখনও নিশ্চুপ। ইনু বলতে লাগলো, তুমি কেন কোনো কথা বলছো না? আচ্ছা শোনো, আমি দাদানকে বলে দেব দাদান যেন আমাদের বাড়িতে না আসে। আর এটা নিয়ে ঝামেলা হবে না। প্লিজ রাগ কমাও এবার। আর যাও, পাপার সাথে কথা বলো। প্রীতম ইনুর দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে জবাব দিল, মা বাবা একটা ডিসিশন নিয়েছেন ইনু, ওনাদের মুখের উপর আমি কিছুই বলতে পারছি না। কিছুদিন ও বাড়িতে থেকে বিশ্রাম নাও। এই, তোমাকে পাপা কিছু বলেছে আমার অসুস্থতার জন্য? বলো আমাকে, সেজন্য তুমি এমন করছো? এমন কিছুই হয়নি ইনু। ক্লান্ত স্বরে জবাব দিল। প্রেরণাকে ইনু ধরেছিল পাপাকে বোঝাতে। প্রেরণা বলেও ছিল ইসমামকে, আঙ্কেল, বিষয়টা ওরা দুজন মিলে আলোচনা করে সিদ্ধান্ত নেই। ইসমাম কারো কথা শোনেনি। মেয়েকে রেগে ধমকে সবার সামনে থেকে নিয়ে গিয়েছে শান্তিনীরে। যাওয়ার সময় প্রীতমকে বলেছে, বাড়িতে এসো মন চাইলে, কটা দিন ইনু আমার কাছেই থাকবে। বাড়িতে এনে খুব চেঁচামেচি করেছে ইসমাম। একটু নিজের শরীরের খেয়ালটাও রাখুনি,
আমি তোমার রেজাল্টও দেখব। আজ সন্ধ্যায় রেজাল্ট দেবে, দেখব নিজের জীবনে তুমি কতটা সুখী হয়েছো। ইনু শুধু কাঁদছে, সে কোনো জবাব দেয় না। প্রীতম একটু জোর দিয়ে পাপার সামনে কেন তাকে আটকালো না এইবার? একটা ভুল সে করেছে, কিন্তু তাই বলে এই সময়টিতে নিজেকে গুটিয়ে নিয়ে ইনুর হাত ছেড়ে দেবে? ইসমামকে কেউ থামাতে যায়নি, সবাই বুঝিয়ে ক্লান্ত, এমনকি ইরফানও বুঝিয়েছে। ছোট বাবা, এখন ইনুর বোধহয় তোমার কিংবা আমাদের থেকেও ওর বরের প্রয়োজন বেশি। ইসমামের চাপা ক্ষোভ উপচে পড়েছিল প্রীতমের ওপর। সে মেয়ের অসুস্থতার জন্য দায়ী করলো প্রীতমকে। ইনু বিরোধিতা করে বলল, কি বলছো কি তুমি পাপা? আমি মা হতে যাচ্ছিলাম, এটা কোনো অপরাধ নয়। আর যদি অপরাধ হয়েও থাকে তবে প্রীতম তো একাদশী নয়, আমিও দোষী। বকাবকি করতে হলে আমাদের দুজনকেই করো। এটা কোনো অপরাধ নয়। আমি জানি, আমি শুধু বলতে চেয়েছি তোমার জীবন মরণ সমস্যা হয়ে যেতে পারতো, অথচ তোমার জ্ঞানী বর বা তুমি এতটা অজ্ঞান। কি সংসার করেছো? আজ সন্ধ্যায় রেজাল্টটাও দিক, আমি দেখব, বিশ্রাম নিও। শান্ত গলায় বলে ইসমাম চলে যায়। জানালার দিকে দৃষ্টি দিয়ে বসে থাকে ইনায়া। একবার ফোনের দিকেও তাকায় ইনু ভেজা চোখে। আসার পর থেকে প্রীতম একটিবার ফোন কলও করেনি তাকে। হাঁটুতে মাথা ঠেকিয়ে কাঁদতে থাকে ইনু, আর ওকে দূরে দাঁড়িয়ে চুপচাপ দেখতে থাকে ইরফান। কাজ বাদ দিয়ে কম্পিউটারের সামনে অযথা বসে আছে প্রীতম। আসলে কাজ সে কিছুই করছিল না। গতকাল ইনুকে নিয়ে ইসমাম বাড়িতে চলে যাওয়ার পরে হসপিটালের বিল পে করে বাড়িতে ফিরে সেই যে ঘরকুনো হয়েছে, এখনো অবধি ঘর থেকে বেরোয়নি। তাকে লাগছে উদ্ভ্রান্তের মতন। প্রেরণা অনেক অপেক্ষা করে শেষে গিয়ে ভাইয়ের কাঁধে একটা হাত রাখে। বসে আছে প্রীতম হাসার চেষ্টা করে আপুকে দেখে। চেষ্টা সফল হয় না। প্রেরণা দরাজ গলায় বলে, ওকে নিয়ে আয়, অনেকটা সময় পেরিয়ে গিয়েছে। তুই গেলেই ইসমাম আঙ্কেল আপত্তি করবে। ইসমাম আঙ্কেল আপত্তি করবে না এখন, তার রাগ পড়েছে হয়তো। আর শোন, উনি এমন না, আমরা জানি। মেয়ের এত বড় অ্যাক্সিডেন্টের ধাক্কা সামলাতে পারেনি, এই যা। প্রীতম নিশ্চুপ। প্রেরণা ভাইকে বোঝানোর মতো করে বলে, দেখ, মানছি তোদের মধ্যে ঝামেলাও হচ্ছে, কিন্তু সেসব স্বামী স্ত্রীর মধ্যে বৈশিষ্ট্য, সেসবকে তুই সম্পর্ক খারাপ করার কারণ বানাতে পারিস না। তাও ইনুর এই সময়ে আমরা এত ইগো নিয়ে বড় হইনি। মেবি ও আসুক, তুই আমি দুজনে মিলে ওকে বোঝাবো সুন্দর করে, বুঝবে ঠিক। তোর দুলাভাইয়ের কথা মনে আছে আমি সপ্তাহে কয়বার ঝামেলা করতাম? যদিও ইনুর মতো অত জেদি ছিলাম না, তবুও। বিষয়টা তা না আপু, আমার সেলফ স্টিম লো লাগে ওদের ফ্যামিলির সামনে গেলে। আমার মনে হয় সবাই সবকিছু আমাকে দেখে উপহাসের হাসি হাসে। আর এমনি তো স্পেস দিচ্ছি ওদের সবাইকে। আমি আমার তরফ থেকে সর্বোচ্চ এটাই করতে পারি। আই এম টায়ার্ড আপু। যাই বলুক, এবার তোদের বোঝাপড়া করিয়ে দিব আমি। আজ তো রেজাল্ট দেবে, যা গিয়ে নিয়ে আয়। তোদের তো সমস্যা না, সমস্যা সৃষ্টি হচ্ছে একজন থার্ড ক্লাস পার্সন দ্বারা। এসব সমূলে। প্রীতম চশমা ঠিক করে বোনের দিকে তাকিয়ে বলে, মানে ইরফান মির্জাকে নিয়ে আমাদের দু বাড়িতে আর ঝামেলা হবে না, সবটা ঠিক হয়ে যাবে, আমি সে ব্যবস্থা করব। বুঝতে পারছে না প্রীতম কিছু। ভাইকে চিন্তার মধ্যে রেখে প্রেরণা ব্যাগ নিয়ে উঠে দাঁড়ায়। আর তার একটু ক্যাটারিং সার্ভিসের অফিসে যেতে হবে। দুজন ক্লায়েন্ট এসেছে। আজ দুটো লিফট বন্ধ 1 ঘন্টার জন্যে। হঠাৎ সবাইকে সিঁড়ি ব্যবহার করতে হচ্ছে। প্রেরণা চিন্তিত হয়ে পা ফেলছে। লিফট যদি 1 ঘন্টার আগে চালু না হয় তবে প্রণবীর বিপদ। প্রণবী গিয়েছে ছায়ানটে। ঠিক সেই সময় কেউ যেন শীষ বাজাতে বাজাতে প্রেরণার পিছনে আসছিল। প্রেরণা ঘুরে দেখলো রাদীপ। ওর মুখের চামড়া শক্ত হয়ে গেল হঠাৎ। রাদীপ এসে আন্তরিক হয়ে চড়ানো গলায় বলল, কেমন আছে প্রেরণা? ওকে দেখেই মনে হচ্ছে স্বাভাবিক অবস্থায় নেই, কিছু একটা খেয়েছে। প্রেরণা দূরে সরে দাঁড়িয়ে কঠিন হয়ে বলল, 100 হাত দূরে থাকবে আমার থেকে। জাস্ট গেট লস্ট, নয়তো থাপ্পড় মেরে গাল লাল করে দিব। রাদীপ কিছুক্ষণ শান্ত চোখে তাকিয়ে থেকে লম্বা কদম ফেলে নিচে নামলো। প্রেরণার পিছনে এসে দাঁড়ায় 6 তলার শিলা ভাবি। ফিসফিসিয়ে বলল প্রেরণাকে, রাদীপ কি বলল তোমায়? প্রেরণা জবাব না দিয়ে চুপচাপ হাঁটছে। শিলা বলতে থাকে, বজ্জা ছেলে একটা, জানো 2 দিন আগে রীতা ভাবির কোমরে হাত ছুঁয়েছিল। ওকে একদিন গণধোলাই দেওয়া উচিত, আসলে সেটা তো পারবো না।
সবাই মিলে ওর মা বাবার কাছে নালিশ নিয়ে যাব। এই জানো প্রেরণা, একটা সিক্রেট খবর আছে, ওর বাপ মাও নাকি ওকে রিহ্যাব দেওয়ার জন্য চেষ্টা চালাচ্ছে। প্রেরণার কদম থামলো, বলল, কেন, ড্রাগ নেয় বলে? তুমি কিভাবে জানলে ও ড্রাগ নেয়? আর কথা বাড়ায় না প্রেরণা, চুপচাপ হাঁটছে। এসব রিহ্যাবিলিটেশন সেন্টার আসলে কোনো পরিবর্তন আনতে পারে না যদি না রোগী মন থেকে চায়। ছায়ানটের সামনে বাইক থামিয়ে ইরফান ক্লান্ত ভঙ্গিতে হেঁটে ভেতরে ঢুকলো। গত কদিন ধরে আসেনি এখানে, আর আসবে কি আসবে না সেটা নিয়েছিল ভীষণ দ্বিধাগ্রস্ত। মাঝখানে রিকুর কল পেয়ে আসতে হলো। রিকু হলো ছায়ানটের সর্বকনিষ্ঠ সদস্য। আজ তার জন্মদিনে সে চেয়েছে লম্বা ভাইয়াও থাকুক বাকি সবার মতো। ছোট বাচ্চাটাকে ইরফান বারণ করতে পারেনি, গিফট নিয়ে গিয়েছে। ইরফান এসে দেখলো প্রণবীও এসেছে। ওকে আচমকা দেখে ধাক্কার মতো খেলো ইরফান। প্রণবীর মুখটা ছিল মলিন। রিকুর বার্থডে সেলিব্রেশনের পুরোটা সময় দুজনের উপস্থিতি টের পেলেও কেউ কারোর সাথে কথা বলেনি। যখন ছায়ানটের সর্বপ্রবীণ সদস্য দিশা আন্টি ইরফানকে ধরলেন গান গাওয়ার জন্যে, ইরফান বারণ করেছে, তার মুড নেই বলে। প্রণবীও তাই বলেছে, তার মুড নেই। সবাই অবাক হয়ে বললেন, তোমাদের দুইজনেরই মুড নেই? পুরোটা সময় চুপচাপ থেকে গেটের কাছে এসে প্রণবী ইরফানের বাইক স্টার্ট হবার শব্দ পেয়েই বলে ওঠে, ইরফান মির্জা শুনছেন? ইরফান থামলো। মিস চেনির হাত ধরে দাঁড়িয়ে আছে প্রণবী। বাইক থামিয়ে ইরফান নীরের ভারী স্বরে জানতে চাইল, কিছু বলবে? ভাবি কেমন আছে? ভাবিকে কি আসতে দেবেন না আপনারা? একটু কঠিন শোনায় প্রণবীর কথা। ইরফান একটা লম্বা শ্বাস ফেলে বলে, অবশ্যই দেব। তো আসছে না কেন? তোমার ভাই গিয়ে নিয়ে আসলেই হয়, নাকি তার মুরো দই চুরি করে বিয়ে করা পর্যন্তই? ভাইকে টিটকিরি মেরে বলা কথাটা প্রণবীর পছন্দ হলো না মোটেই। সে দাঁতে দাঁত চেপে বলল, যেমনই হোক আমার ভাই আপনার মতো তো নয়। কথাবার্তা যেদিক থেকেই শুরু হোক, ঘুরে ফিরে ইরফানকে খুঁচিয়ে শেষ করে এই মেয়ে। নতুন নয়। ইরফান আরও একটা লম্বা শ্বাস ফেলে বলল, কেমন আছে তোমার ভাই? আপনি ভাইয়ার কথা জানতে চাইছেন? অবাক হয় প্রণবী। আমার বোনের হাজবেন্ডের কথা জানতে চাইছি। শীতল জবাব ইরফানের। প্রণবী জবাব দিল, যেমন থাকার কথা তেমন আছে। ওকে বলো গিয়ে ওর বউ নিয়ে আসতে। গুড বয় তো, কারো কিছু বলার সাহস নেই ওকে। বলবেও না। বড় বাবা আসছে, পাপা বড় বাবা তোমার ইসমাম আঙ্কেলকে সামলে নেবে। জানি আমার ভাইয়া শুধু ভাবিকে স্পেস দিচ্ছে আর মুরব্বীদের সিদ্ধান্তকে সম্মান জানিয়ে চুপ করে আছে, নয়তো পদে পদে ভাইয়া আপনাদের থেকে যেভাবে অপমানিত হচ্ছে, অন্য পুরুষ হলে তো এতটুকু ধৈর্য রাখতো না। কণ্ঠে দৃঢ়তা প্রণবীর। ইরফান সামান্য হেসে বলল, তোমাদের 3 ভাই বোনের একটা ব্যাপার আমার দারুণ লাগে, তোমরা 3 ভাই বোন সবসময় 3 জনকে নিয়ে গর্ববোধ করতেই থাকো। গুড। তা বই কি, আপনারাও যে করেন। ইরফান আর কথা বাড়ায় না। কিছু মুহূর্ত প্রণবীকে চুপচাপ দেখে বাইক স্টার্ট করে চলে যায়। গিয়ে সরাসরি নিউ টাউন রোডের সুপার মার্কেটে ঢোকে। এখান থেকে ইনুর জন্য কিছু খাবার নেবে, যা ও খেতে পছন্দ করে। সেখানে দেখা হয় নিউ মার্কেটের কাজী আফতাবউদ্দিনের সাথে। দুজনেই ফ্রুট জোনে ঢুকে মুখোমুখি হয়। ইরফানকে দেখা মাত্রই বৃদ্ধ কাজী থতমত খেয়ে যায়। অস্বস্তি কাটাতে ইরফান একটা লম্বা সালাম দিয়ে বলে, আসসালামু আলাইকুম নানা ভাই, ভালো আছেন? ভীত ভঙ্গিতে ঘন ঘন উপর নিচে মাথা নাড়ায় কাজী। বললেন, ওয়ালাইকুম আসসালাম, তোমার খবর ভালো? ইরফান সামান্য হাসে, বলে, আরে এত ভয় পাওয়ার কিছু নেই নানা ভাই, এখন আর আপনাকে তুলে যাওয়ার ইচ্ছা নেই, কারণ মির্জা বাড়িতে আর কখনো কোনো মেয়ে তুলে নিয়ে এসে বিয়ে হবে না। রিল্যাক্স নানা। কাজী ড্যাব ড্যাব করে তাকায়, ঘন ঘন শ্বাস ফেলে। এই ছেলেকে দেখে সে তার বুকে চাপা অনুভব করছে। ভদ্রবাড়ির এমন পাগলা ছেলে কখনো দেখেনি সে। ক্যাশ কাউন্টারে ফলের বিলটা জমা দিয়ে ইরফান কাজীর হাতে বিশাল বড় একটা ফলের প্যাকেট ধরিয়ে দিয়ে চোখ টিপে বলে, তবে বাকি বিয়েগুলো আপনিই পড়াবেন। এখন নিন ধরুন, ফল টল খেয়ে সুস্থ থাকুন, আবার দেখা হবে নানা ভাই।
কাজী পুরো ভ্যাবাচাকা খেয়ে যায়। ইরফান দুষ্টুমি করে হাসতে হাসতে বেরোয় সুপার মার্কেট থেকে। ঠিক তখনই তার ফোনে ফোন আসে। ইনুর রেজাল্ট প্রকাশিত হয়েছে। হাইয়েস্ট সিজিপিএ পেয়ে ডিপার্টমেন্ট টপার হয়েছে সে। ইরফান ওখান থেকে সোজা চলে গেল মিষ্টি নিতে। শুধু ইরফান নয়, ইহান সব কাজ ফেলে রেখে বাড়িতে ফিরল মিষ্টি হাতে। নিচতলায় লিভিং রুমে নির্জীব হয়ে বসেছিল ইনু। চোখ দিয়ে পানি ঝরছিল অবিরত। লম্বা কদমে ইসমাম নিচে নেমে মেয়েকে আদেশ দিল। কি ব্যাপার, রেডি হতে বলছি তো। ইহান ইরফান তখন এলো, দুজনেই অবাক। ইনুর শরীরটা ফিট নেই তেমন। জানতে চাইল ছোট বাবা এই অবস্থায় ইনুকে নিয়ে কোথায় যাচ্ছে। ইসমাম জবাব দিল না, কারো কোনো কথাই শুনল না। মেয়েকে নিয়ে নিজে গাড়ি চালিয়ে চলে গেল প্রেরণার অ্যাপার্টমেন্টে। প্রীতম শুনেছে ইনুর রেজাল্ট। সে মনস্থির করেছে সে যাবে শ্বশুর বাড়িতে, কিন্তু তা আর হয় না। ইসমাম তার আগেই পৌঁছে যায় মেয়েকে নিয়ে। বাপ বেটির মুখের দিকে অবাক চোখে তাকিয়েছিল প্রীতম। প্রেরণা এসে উচ্ছ্বসিত হয়ে আপ্যায়ন করলো ইসমামকে। ইনুকে আগলালো, সান্ত্বনা দিল, হাতে তুলে খাইয়ে দিল। প্রীতমকে আদেশ করলো ইনুকে নিয়ে ঘরে যেতে। ইনু নড়তে পারছিল না, তার শুধু কান্না পাচ্ছিল এই মানুষগুলোর সাথে নিজের অনুভূতি শেয়ার করে হালকা হবে বলে। শ্বশুরের মুখোমুখি বসে আছে প্রীতম। ইসমাম নির্মল স্নিগ্ধ হাসি দিয়ে বলে, ছোটরা ভুল করলে সেটা ধরে আজীবন বসে থাকতে হয় না। এটা যেমন সত্যি, বড়রা রাগের মাথায় দুটো কথা শুনিয়ে দিলে সেটাও ধরে বসে থাকা উচিত বলে মনে করি না আমি। প্রীতম শুধু তাকিয়ে আছে। ইসমাম বলতে লাগলো, একটা মেয়ে আমার, ওর জন্মের সময় কিছু কমপ্লিকেশন ছিল, বিদায় সবাই পরামর্শ দিয়েছিল বাচ্চাটা না রাখতে। তোমার শাশুড়ি সাহস করে রেখেছে এবং পরবর্তী জীবনে আমাদের আর কোনো সন্তান হয়নি। বোঝোই তো ও আমাদের কাছে কি। উচিত অনুচিতের ব্যাখ্যায় না গিয়ে শুধু বলবো আমাদের বেঁচে থাকা ওকে ঘিরেই। তাই এত কিছু করেছি, বলেছি, মনে কিছু নিও না। একটু থেমে ইসমাম বলতে থাকে, ভেবো না, আমার মেয়ে এত ভালো রেজাল্ট করেছে, তোমার সান্নিধ্যে থেকে আমার স্বার্থ রক্ষা হয়েছে বলে খুশিতে গদগদ হয়ে মেয়ে নিয়ে তোমার কাছে এলাম। আসলে আমি মাপ চাইতে এলাম। দুজন বাবা মা যারা সদ্য সন্তান হারিয়েছে তাদেরকে আমি নজর আন্দাজ করেছি বলে আমি দুঃখিত। প্রীতম কিছুই বলে না জবাবে, শুধু বলে, আপনি রাতে খেয়ে যাবেন বাবা। না না, আমাকে নিয়ে ব্যস্ত হতে হবে না, তোমরা কথা বলো আর শোনো। প্রীতম তাকিয়ে আছে। ইসমাম বলে, লাভ ম্যারেজ হলেও সংসার জীবনের শুরুতে বহু ঝুট ঝামেলাই বোঝাপড়ায় সমস্যা হতে পারে। সেক্ষেত্রে নিজেরা হিমশিম খেলে বড়দের সাথে আলোচনা করতে পারো। আমি বা তোমার শাশুড়ি জীবিত আছি। প্রীতম আর ইনু শুধু ইসমামকে দেখছে। প্রেরণার মুখ হাসি হাসি ইসমামের এত অমায়িক আচরণে। সে জানে এই বাড়ির পুরুষেরা যথেষ্ট অমায়িক, কখনোই এতটা রুক্ষ হতে পারে না। শুধু ব্যতিক্রম ইরফান মির্জা। মেয়ে জামাইকে বিদায় জানিয়ে ইসমাম চলে যায়। প্রীতম তখনও বিস্মিত হয়ে বসে থাকে। ছোট থেকে তারা 3 ভাই বোন নানা যন্ত্রণা ঝড়ঝাপটা মানুষের মুখ ঝামটা খেয়েই বড় হয়েছে। অবশ্য প্রণবীকে ওরা বড় 2 ভাই বোন এসবের আঁচ পেতে দেয়নি। মানুষের দেওয়া আঘাত সয়ে যায় দ্রুত, মিলিয়ে যায় যখন তাদের এভাবে আদর করে কাছে ডাকে মানুষ। ইসমাম চলে গেলে প্রেরণা ভাইয়ের বউয়ের জন্যে পাতলা একটা হেলদি ডেজার্ট তৈরি করে নিয়ে আসে। চামচ মুখের সামনে ধরে আদুরে গলায় ডাকতেই ইনু ঝরঝর করে কেঁদে দেয়। খাবারের বাটি পাশে সরিয়ে রেখে প্রেরণা ওকে আগলে নিয়ে বলে, কি হলো? আপু আপু, আমি তোমাদের থেকে আলাদা হতে চাই না। আমি আর কখনো তোমার ভাইয়ের সাথে ঝগড়া করব না। এখন এসব বলার সময়? এত বড় একটা দুর্ঘটনা থেকে বেঁচে এসেছো, প্রিয়তম ওকে নিয়ে ঘরে যা। আহাম্মক নাকি রে তুই? প্রীতম দাঁড়িয়ে আছে চুপচাপ। ইনু ঘাড় ঘুরিয়ে ভেজা চোখে ওকে বলল, মেজো দাদানকে এ বাড়িতে আসতে নিষেধ করে দেব। দাদানের সত্যিই কোনো ব্যাড ইন্টেনশন নেই, দাদান বুঝে যাবে। প্রীতম শুধু দেখতে থাকে ইনুকে চুপচাপ। প্রণবী নিজের ঘরের দরজায় দাঁড়িয়ে শুনছে ভাবির কথা। প্রেরণা এবার ম্ল্যান হাসে। ভাইয়ের বউকে নিজের দিকে ফিরিয়ে নিয়ে বলে, বোকা মেয়ে, পাগল তুমি। ভাইকে বলে দেবে বোনের বাড়িতে যাতে না আসে। কি অদ্ভুত কথাবার্তা। ইনু অবাক চোখে প্রেরণার দিকে তাকায় প্রীতমও। প্রেরণার কণ্ঠস্বরে ছিল লাই। ইনু চোখ মুছে বলে, কিন্তু আপু, আপনার ভাই চাচ্ছে না, ইনফ্যাক্ট আপনারা। আর আসলেই তো সবকিছু এত সহজে ভোলা যায় না। আবারও হাসে প্রেরণা। ইনুর মাথায় হাত বলিয়ে দিয়ে বলে, তা ঠিক, তবে এটাও তো হয় না, তাই না? আমরা আত্মীয় ইনু,
এমন করে চলতে পারে না। একটা বিহিত দরকার। আর ভাবছি প্রথম পদক্ষেপটা আমিই নিব সবটা স্বাভাবিক করতে। পদক্ষেপ? ইনু প্রীতম দুজনেই প্রশ্নটি করে। প্রণবীও অবাক হয়ে আপুর কথাগুলো শুনছিল। প্রেরণা স্বাভাবিক হেসে বলে, হ্যাঁ, পদক্ষেপ। ইনু এত বড় একটা বিপদ থেকে উঠল, প্রিয়তমের চাকরিটা হয়ে যাবে সম্ভবত। ইনুর রেজাল্ট সবকিছু মিলিয়ে আমি একটু স্বস্তি পাচ্ছি, বুঝলি তোরা। ভাবছি ও বাড়ির লোকদের নিমন্ত্রণ করে খাওয়াবো। বিয়ের পর থেকে এতটুকু সামাজিকতা করা হয়নি, অথচ আমরা কতদিন গিয়ে খেয়ে এলাম ও বাড়িতে। বরং আমার পরিকল্পনা হচ্ছে ওই দিনেই ইরফানের সাথে সবকিছু স্বাভাবিক করে নেব আমরা। আইডিয়াটা দারুণ না ইনুর, বল? ইনু অবিশ্বাস্য নজরে প্রেরণাকে দেখে প্রীতমের মুখটাও থমথমে। প্রেরণা ইনুর গাল টিপে বলে, আরে বাবা সত্যি, ইসি তো মোটামুটি সুস্থ। আলো আন্টিকে রেখে শামীন আঙ্কেল আগামীকাল ফিরেছেন শুনলাম। নিমন্ত্রণটা তাকে দিয়েই শুরু করব, আর ইরফানকে আমি নিজে দাওয়াত দিব। দরজার পর্দা খামচে ধরে দাঁড়িয়ে আছে প্রণমী। আপু সত্যিই এমনটা করবে? তার বিশ্বাস হয় না। ইনু বরাবরের মতো গলে গিয়ে প্রেরণাকে জড়িয়ে ধরে চেঁচিয়ে উঠল, আপু সত্যি বলছো? তবে আপু আমাকে খুশি করার জন্য করতে হবে না। তোমার যদি মন সায় না দেয় প্রণমীকে জিজ্ঞেস করো না আগে। হাসে প্রেরণা সামান্য। ইনুর মাথায় হাত বুলিয়ে দিয়ে বলে, ঘরে গিয়ে পোশাক বদলে এসো। দুটো ডিম খাবে এখন। যা করার ভেবে চিন্তেই করব আমি। ইনায়া এসব আশা করেনি। সে খুশি হবে নাকি বিস্মিত হবে বুঝে উঠতে পারে না। তবে আহসান পরিবারের সরল চিত্তের ভাই বোনগুলোর জন্যে আরও একবার তার মনে মায়া ছেয়ে যায়। অথচ কথায় কথায় ইনু এদের অনেক আঘাত করে। এক রাশ অপরাধ বোধ নিয়ে ইনু ঘরে যেতেই প্রীতম বোনকে বলে, আপু কি? প্রেরণা ভাইকে থামিয়ে দিয়ে বলে, লিস্ট দেব, কাল বাজার করে আনবি। আমি সারাদিন ব্যস্ত থাকবো, সব টাটকা দেখে আনবি। দু হাতে খরচ করবি, কোনো কিছুর কমতি যাতে না থাকে। পরের দিন সকাল থেকে প্রেরণার দাওয়াত করা শুরু। প্রথমেই শামীন ইয়াসার মির্জা। তিনি ইসির কাছে আলোকে রেখে শান্তিনীরে কেবল ফিরেছেন। প্রেরণার কথা শুনে রীতিমতো অবাক হয়ে বলে, ইরফান, মা ভেবে বলছো? দেখো, প্রণমীর অসুবিধা হোক এমন কিছু আমরা এবারের মানুষগুলো খুনো করেও চাই না। তোমার সামাজিকতার দরকার নেই। ইরফান যাবে না, আমরা আসবো। না আঙ্কেল, মন থেকেই বলছি, বাধা দেবেন না প্লিজ, অনুরোধ আপনার কাছে। শামীন প্রেরণার অনুরোধ ফেলতে পারে না, শত অস্বস্তি থাকলেও। তিনি সায় দিয়ে বলে, তুমি বুঝদার মানুষ, তোমার যা ইচ্ছা করো। প্রেরণা একে একে ইলহাম মির্জা, ইসমাম মির্জাকে দাওয়াত করে সম্মতি নিয়ে কল দেয় ইহানকে। ভদ্রভাবে দাওয়াত দিয়ে প্রেরণা ইরফানের কথাটা তুললেই ইহান বিস্মিত হয়ে বলে, হোয়াট? আপনি ভেবেচিন্তে বলছেন? প্রেরণা প্রণমী কি বলেছে আপনি ভেবেছেন ঠিক করে? খোদ ইরফানকে কল দিচ্ছি, আপনি আসবেন কেমন? রাখছি। ফট করে প্রেরণা কলটা কেটে দিল ইহানকে কিছুই বলতে না দিয়ে। তারপর একটা লম্বা শ্বাস ফেলল। ইনুর ঘরে এক বাটি ডালিমের দানা দিয়ে ওকে খেতে বলে ওখানে দাঁড়িয়েই ইরফানকে কল করলো প্রেরণা। ইরফান তখন অফিসে ছিল। অচেনা নাম্বার দেখে ধরলো, সালাম দিল। ওপাশ থেকে প্রেরণা মিষ্টি করে বলল, ওয়ালাইকুম আসসালাম। ইরফান থতমত খেয়ে বলল, হ্যালো, কে? প্রেরণা কণ্ঠস্বর আরো মিষ্টি করে বলল, হ্যাঁ ইরফান, আমি তোমার প্রেরণা আপু বলছি। ইরফান মনে হলো বড়সড় একটা ধাক্কার মতো খেয়েছে। এমন ভাবে চমকেছে যে হাত থেকে ফোনটা পড়ে যেতেই নিচ্ছিল। ইরফান তড়িৎ ফোনটা সামলে নিল নিজেকে। কিছু মুহূর্ত চুপ থাকলো পরিস্থিতি বুঝতে। ওপাশ থেকে প্রেরণা স্বাভাবিক স্বরে বলল, ইরফান ভাবছে কেসটা ঠিক কি, কিন্তু ভেবে কোনো কুল কিনারা পেল না। গলা খাকারি দিয়ে বলল, জি জি আপু, আমি ইরফান। হাসলো প্রেরণা সামান্য, বলল, হ্যাঁ আমি জানি তুমি ইরফান, কেমন আছো তুমি? শ্যামলা মুখের তীক্ষ্ণ চোখজোড়া বিস্ফোরিত হয়। মনে মনে বলে, শালা, আজ সূর্য কোন দিক থেকে উঠেছে? মুখে বলল, এই তো ভালো আপু, আপনি? আমতা করছে ইরফান মির্জা। বিষয়টা সে ঠিক তখনও হজম করে উঠতে পারেনি। প্রেরণা বলল, আমিও ভালো আছি ভাই। তুমি কি এখন অফিসে?
জি জি আপু। ও, তাহলে তো বিরক্ত করে ফেললাম। বিষয়টা হজম না হলেও ইরফান মির্জা মুখে বলল, না না আপু, আপনিই বলুন। আচ্ছা শোনো, আগামীকাল বাড়িতে তোমাদের ফ্যামিলির দাওয়াত। আলো আন্টি, মুইন ভাইয়া আর ইসি বাদে সবাইকে আসতে হবে। কোনো বাহানা শুনতে চাচ্ছি না, ঠিক আছে? ইরফানের মনে হলো সে এই শতাব্দীর সব থেকে বড় জোকস শুনলো। প্রেরণাকে লাইনে রেখেই সে চেক করলো আজ এপ্রিলের 1 তারিখ কিনা, তাকে এপ্রিল ফুল বানানো হচ্ছে কিনা। কিন্তু তখন তো জুলাই মাস। প্রেরণা বলল, কি হলো ইরফান, কথা বলছো না যে? সবকিছু এলোমেলো লাগছে ইরফানের। যে সবকিছু অন্যকে চমক দিয়ে বেড়ায়, সে আজকের এই সামান্য বিষয়টা হজম করতে পারছিল না। আচ্ছা, এটা কি কোনো প্র্যাঙ্ক কল? প্রেরণা বলল, কি ভাবছো ভাই? এটা প্র্যাঙ্ক কল না, আমি তোমার প্রেরণা আপুই। কাশি উঠে যায় ইরফানের। হাতের কাছে গ্লাস ছিল, তুলে পানি খেয়ে নেয়। এই মহিলা ইরফানের মনের কথা শুনে ফেলে নাকি? সে নিজেকে খুব ভালো করে সামলায়, বলে, আপু আমি কিছু বুঝতে পারছি না, আমি ইরফান। এবারও হাসে সামান্য প্রেরণা। আরে ভাই, জানি তুমি ইরফান, ইনুর মেজো দাদান। কাল আসবে লাঞ্চে আমাদের বাড়িতে, দাওয়াত দিয়েছি তোমার। এই কথার অনর্থা যেন না হয়, ঠিক আছে? ইরফানকে চূড়ান্ত বিস্মিত রেখে প্রেরণা আরো টুকটাক প্রশ্ন করলো। অফিস কেমন যায় ইরফানের? মাস্টার্সের পরীক্ষা কবে? ইরফান উত্তর দিল ঘোরের মধ্যে। ফোন কাটার পরেও ইরফান বিশ্বাস করতে পারছিল না কিছু। ট্রু কলারে দেখলো নাম্বারটা আসলে প্রেরণার ছিল কিনা। দেখলো নাম্বারটা আসলেই প্রেরণার। সে এক দৃষ্টিতে তাকিয়ে থাকলো ফোনের স্ক্রিনে। বাড়িতে স্বামী নিয়াসার মির্জা, ইলহাম মির্জা ছিল তখন। সন্ধ্যা নাগাদ ইরফান বাড়িতে ফিরে শুরুতেই এই দুজনের মুখোমুখি হলো। আমতা আমতা করে বলল, জ্ঞানী, সরি প্রেরণা আপা, দাওয়াত করেছো আমায়। দাওয়াত আমরাও পেয়েছি। আমি কি যাব? বিভ্রান্তের ন্যায় ইরফান জানতে চাইল। তোমার বিবেচনা? স্বামীর শান্ত স্বরে জবাবটা দিয়ে চলে যায়। ইলহাম দাঁড়িয়ে কিছুক্ষণ ছেলেকে দেখে অতপর সেও চলে যায়। ইরফান বিভ্রান্ত পুরোপুরি। এতদিন অগোচরে নানা বাহানায় সবাইকে লুকিয়ে ও বাড়িতে গেলেও এই প্রথম ইরফান মির্জার নার্ভাস লাগছে। কেন লাগছে ঠিক বুঝে উঠতে পারছে না সে। রাতের খাবার খেয়ে সবাই যখন নিচতলায় বসে রাতের খবর দেখছিল, স্বামীন একপাশে গিয়ে আলোর সাথে ফোনে কথা বলছিল। ইরফান এক দৃষ্টিতে বড় বাবাকে দেখছে। বিবাহিত জীবনের এত বছর পরেও ফোনে এমনভাবে কথা বলছে, একটা না মনে হচ্ছে এরা নবদম্পতি। যদিও কথা হচ্ছে ইসিকে নিয়েই। ফোন রাখতেই ইরফান হঠাৎ খুব সাহস করে বড় বাবাকে বলে, বড় বাবা। মৃদু আওয়াজে বলল শামিন। ইরফান বলল, তুমি বড় মাকে পটিয়েছিলে কিভাবে? শামিন শীতল চোখে ইরফানের দিকে তাকায়। ইরফান ঘাবড়ে যাওয়ার মতো করে বলে, সরি, স্লিপ অফ টাং। চুপচাপ কেটে পড়ে ইরফান। পরি হাসতে হাসতে ইরফানের পিছু পিছু দোতলায় উঠছিল। বলল, হাই, আমি বলছি ভাইয়া কিভাবে ভাবিকে পটিয়েছিল। দোতলার লিভিং রুমে ছোট মায়ের সাথে বসলো ইরফান। তার এখন অলস সময়। পরির কাছে পুরো কাহিনীটা শুনে বলল, মোদ্দা কথা যা বুঝলাম, বড় মা নিজেই পড়তে চেয়েছিল বলে বড় বাবাকে সুযোগ দিয়েছিল পটানোর। কি জানি। হাসছে পরি। ইরফান বিড়বিড় করে বলল, আর এদিকে আমারটা তো রাজি নয়, উল্টো আমার 14 গোষ্ঠী আমার বিপরীতে। স্বামী নিয়াসার মির্জার স্ট্রাগল ইরফান মির্জার স্ট্রাগলের কাছে নস্যি। কিছু বললি? পরি জানতে চাই। ইরফান হাই তুলতে তুলতে উঠে বলে, না, ঘুমাবো আমি। পরের দিন সকাল থেকে রান্নাঘরে তোড়জোড় শুরু হয়েছে প্রেরণার। আজ সে সবকিছু থেকে থেকে ছুটি নিয়েছে। রান্না বান্না নিজের হাতে করবে বলে। শুদ্ধ আজ স্কুলে যায়নি, বল নিয়ে খেলছে ঘর বয়। ইনুকে আজ খুশি লাগছে ভীষণ। ড্রয়িং রুমের এক কোণে বসে প্রেরণার রান্না করা এক একটা আইটেম প্রেরণার নির্দেশে টেস্ট করতে করতে ইস্যু আর শেহার সাথে ভিডিও কলে কথা বলছে।
অনেকটা দিন পরে তার খুশি যেন বাঁধ ভাঙা। প্রণবী নিজের ঘরে বসে আছে চুপচাপ। বহুবার আপুর সাথে কথা বলতে গিয়েও বলতে পারেনি। ভাইয়া বাজার নিয়ে ব্যস্ত, আপু রান্না নিয়ে, মিস জেনি ঘরদোর সাজাতে ব্যস্ত। সে বিছানার কোনায় বসে আছে নির্লিপ্ত ভঙ্গিতে। এক ফাঁকে প্রেরণা এসে আলমারি খুলে প্রণবীর পোশাক বের করতে করতে বলল, চল ওঠ, গোসল করবি, আমি রান্না চাপিয়ে এসেছি। প্রণবী উঠল, সুযোগ পেয়ে আপুকে বলল, আপু কি হয়েছে, তুমি কি করতে চাইছো? প্রেরণা স্মিত হেসে বলল, কিছুই না, তুই গোসল সেরে নে। আর শোন, আজ তোর ওই দিকটায় যাওয়ার প্রয়োজন নেই, লাঞ্চ ঘরে বসে করবি, ঠিক আছে? হালকা মাথা নাড়াই প্রণবী। ওকে গোসল করতে রেখে ঘরে গিয়ে নিজের ফোনটা নিয়ে নিল প্রেরণা। একটা মেসেজ দেখে মেজাজ খারাপ করে কিছুক্ষণ বসে থেকে উঠে এসে চলে যায় রান্নাঘরে। অতিথিরা এলো ঠিক দুপুর 1:30 নাগাদ। ইনু নিজের শ্বশুর বাড়িতে একসাথে বাবা, চাচা, ভাইকে দেখে আপ্লুত হয়। প্রেরণা মাথায় ঘোমটা টেনে আপ্যায়ন করে সকলকে। পরি আর ঋতু আসেনি, এসেছে শামিন, ইহান, ইলহাম, ইসমাম। ইরফানকে না দেখতে পেয়ে প্রেরণা চোখ কপালে তুলে বলল, সে কি, ইরফান কোথায়? বাকিরা প্রেরণার এত অমায়িক আচরণ দেখে কিঞ্চিত অবাক গতকাল থেকে। ইহান থমথমে মুখে বলল, অফিসে। ও আসবে না? কি আশ্চর্য! ইহান চমকায়, পরপর বলে, ও লাঞ্চ টাইমে আসবে মেবি। ইরফান আদেও নিশ্চিত ছিল না। সে গতকাল থেকে দোটানায় ছিল, এক অদ্ভুত উৎকণ্ঠা মনের ভেতরে। ইরফানের অবচেতন মন টের পায়। ঠিক দুপুর 1:20 ইরফান আবারও প্রেরণার থেকে কল পেল। রিসিভ করতেই ওপাশ থেকে প্রেরণা বলল, কি ব্যাপার ইরফান, তুমি এখনো আসছো না কেন? কিছুক্ষণ নিশ্চুপ থেকে ইরফান জবাব দিল, আসছি, 20 মিনিটে পৌঁছে যাচ্ছি। হ্যাঁ প্লিজ, সবাই অপেক্ষা করছে। মার্জিত উত্তরটা দিয়ে প্রেরণা কল কাটে। শামিন, ইহান, ইলহাম, ইসমাম শরবত খাওয়া রেখে প্রেরণার মুখের দিকে ফ্যালফ্যাল করে তাকিয়ে থাকে। প্রেরণা হেসে বলে, আরে আপনারা শরবত খান। টেবিলে খাবার সাজিয়ে প্রেরণা গোসল করতে চলে গেল। প্রীতম তার শ্বশুর, চাচা শ্বশুরদের সাথে গল্প করছে। শুদ্ধ ইহান আঙ্কেলকে দেখতে পেয়ে তার সাথে গল্প জুড়ে দিল রাজ্যের। তার কোনো বন্ধু আছে, কি কি খেলনা আছে সেই সবও। ইনু বিশ্রাম নিচ্ছে, তাকে ঘরে বিশ্রাম নিতেই বলা হয়েছে। গল্পের এক ফাঁকে শুদ্ধ ইহানকে ধরে টানতে লাগলো, আঙ্কেল, আমি একটা ট্রেভিসের পেন্টিং করেছি, দেখবে এসো। কোথায় নিয়ে যাচ্ছ তুমি? আমাদের বেডরুমে। ইহান থমকায়, দাঁড়িয়ে পড়ে, শুদ্ধর দিকে তাকিয়ে বলল, না বাবু, এমন করে না, আমি যাব না। কেন? তুমি পেন্টিংটা এখানে নিয়ে এসো। শুধু মাথা নেড়ে দৌড়ে রুমে ঢুকতেই প্রেরণা মাথায় তোয়ালে পেঁচিয়ে বেরিয়ে ইহানকে ঘরের বাইরে দেখতে পেয়ে দাঁড়িয়ে পড়ে। ইহান থতমত খায়। প্রেরণা অবাক হয়ে বলে, আপনি? শুদ্ধ টেনে আনলো। নিচু গম্ভীর আওয়াজ জবাব দিল। প্রেরণা কিছু না বলে পাশ কাটিয়ে চলে যায়। ইহান তেরছা নজরে এক পলক দেখে প্রেরণার মুখটা। একটা নীল চামদানি পড়েছে আজ। চোখ দুটো এতটা টানলো কেন হঠাৎ করে? কাজল দিয়েছে নাকি? পা থামিয়ে বেশিক্ষণ দাঁড়াতে পারে না ইহান, না পারে প্রেরণাকে দেখতে। চুপচাপ গিয়ে বাবা চাচার পাশে বসে থাকে গম্ভীর হয়ে। অদৃশ্য কেউ একজন বারবার বলছে, খুব সুন্দর লাগছে তোমার সমুদ্র নীলাকে, তাকাও, আরেকবার তাকাও। আরে তাকাও না, কেউ বুঝতে পারবে না। ইহান শাসাই তাকে মনে মনে। এখন না, তীব্র অধিকার নিয়ে তাকাবো। যদি কখনো এমন হয়, সব সংযমের ব্যারিকেড ভাঙবো। চুপ করো, আমি তাকাবো না। ইরফান এসেছে খানিক বাদেই। দরজা খুলল প্রেরণা, মুখ হাসি হাসি। ইরফান এবার চূড়ান্ত ভড়কে যায়। অহেতুক নিজের গলার কাছে টায়ের নট ধরে নাড়াচাড়া করতে করতে সালাম দিল। প্রেরণা সালামের জবাব দিয়ে দরজার পাশে সরে দাঁড়িয়ে বলল, এসো। আরে তোমার হাতে এসব কি মিষ্টি, এসবের কি প্রয়োজন ছিল? ইরফান কিছু মিষ্টি নিয়ে এসেছে তাড়াহুড়ো করে। প্রেরণা সেগুলো সামলে নিয়ে ইরফানকে গেস্ট রুমে দেখিয়ে বলে, ও ঘরের ওয়াশরুম থেকে মুখ হাত ধুয়ে এসো, খেতে বসবে। ইনু নিজের ঘরের দরজায় দাঁড়িয়ে মুখ হাসি হাসি করে সব কিছু দেখছিল। তার চোখ জড়িয়ে যাচ্ছে। ইশিয়াপুর বাড়ির মতো তার বাড়িতেও তার সব কাছের মানুষরা খেতে এসেছে, আর কোনো তিক্ততা নেই।
শুধুই প্রশান্তি। সে গিয়ে বড় বাবার পাশে চুপ করে বসে থাকে। টের পেল শরীরে যথেষ্ট বল চলে এসেছে, আর কোনো দুর্বলতা নেই। খাবারের আয়োজন ব্যাপক। ইসমাম মির্জা হা করে বলে, করেছো কি মা? প্রেরণা হাসে। আপনাদের তুলনায় খুব কম করতে পারছি আঙ্কেল। 8 চেয়ারের ডাইনিং টেবিল দখল করে চুপচাপ খেতে বসেছে শামিন, ইলহাম, ইসমাম, ইহান, ইরফান আর ইনু। মিস জেনি গিয়েছে প্রণবী আর শুদ্ধের কাছে। প্রীতম আর প্রেরণা সবাইকে পরিবেশন করে দিচ্ছিল। ভাইকেও জোর করে প্রেরণা বসিয়ে দিল। স্বাভাবিক আলাপ করতে করতে প্রেরণা প্রত্যেকের প্লেটে রোস্ট তুলে দিচ্ছে। পরি আন্টি না হয় ব্যস্ত, ঋতু আন্টি কেন এলেন না? শরীরটা ঠিক নেই বলল। ইলহাম জবাব দিল। প্রেরণা বলল, সেই আন্টির এখন বয়স হয়েছে। আচ্ছা, আমি ওনাদের জন্য দিয়ে দিব, কাইন্ডলি নিয়ে যাবেন আঙ্কেল। সরল আবেদন। ইলহাম হেসে মাথা নাড়ায়। শামিন আদেশের সুরে বলে, মেয়ে তুমিও বসো, আমাদের এত বেড়ে খাওয়াতে হবে না, যার যা লাগে নিতে পারবো। প্রেরণা শামিনকে স্নিগ্ধ একটা হাসি উপহার দিয়ে একে একে সবার প্লেট দেখে। ইরফান কিছু খাচ্ছিল না, শুধু খুঁটছিল। সে তখনও বিভ্রান্ত। এটা কি হচ্ছে আসলে? প্রেরণা বলে, সে কি ইরফান ভাই, এভাবে খুঁটলে হয়? রান্না ভালো হয়নি? ইরফান চুপচাপ মাথা নাড়ে, বলে, ভালো হয়েছে আপু। তৃতীয় দফায় সবাইকে বিফ পরিবেশন করে প্রেরণা চেয়ার টেনে বসে। শামিন প্রীতমের দিকে তাকিয়ে বলে, তোমার জয়েনিং কবে থেকে বাবা? নেক্সট মান্থের 1 তারিখ। মুখটাতে সুখ সুখ অনুভূত হয় ইসমামের। তার জামাই একজন প্রোগ্রামার, মান্থলি 1,13,000 টাকা বেতন। টাকা পয়সা নিয়ে এত মাথা ঘামানো ঠিক নয়, তবুও জামাই তাকে দেখিয়ে দিতে এমন একটা চাকরি জুটিয়ে ফেলেছে, শুধুমাত্র নিজের যোগ্যতা প্রমাণ করতে। ইসমাম খুশি। এক কথায় 2 কথায় হঠাৎ শামিন বলে,